আজকে আমি এমন এক ভূরাজনৈতিক মোড় নিয়ে কথা বলবো, যা হয়তো আগামী কয়েক দশকের বিশ্ব মানচিত্র বদলে দিতে পারে। গত কয়েক ঘন্টায় মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে যে খবরগুলো আমার ডেস্কে আসছে, সেগুলো শুধু উদ্বেগজনকই নয়, বরং রীতিমতো অবিশ্বাস্য। ইরান এবং আমেরিকার এই ছায়াযুদ্ধ এখন আর ছায়ায় নেই, এটি এখন একটি পূর্ণাঙ্গ জিওপলিটিক্যাল ফার্স্ট পয়েন্টে এসে দাঁড়িয়েছে। আমি যখন পেন্টাগনের সাম্প্রতিক বিবৃতিগুলো আর ট্রাম্পের পরস্পর বিরোধী টুইটগুলো বিশ্লেষণ করছিলাম, তখন একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, আমেরিকা এবং ইসরায়েল এখন আর জয়ের জন্য লড়ছে না, তারা লড়ছে একটি সম্মানজনক এক্সিট র্যাম্প বা পালানোর পথ খোঁজার জন্য। খ্রিস্টপূর্ব 544 সালের দিকে চীনের বিখ্যাত জেনারেল সানজু বলেছিলেন, শত্রুকে জানো, নিজেকে জানো, তাহলেই শতযুদ্ধেও পরাজয় নেই। ইরান ঠিক এই নীতিতেই 4 দশক ধরে আমেরিকাকে পর্যবেক্ষণ করছে। তারা জানে আমেরিকার অ্যাকিলিস হিল বা দুর্বল জায়গাটা কোথায়, আর সেই জায়গাটা হলো অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্লান্তি। ট্রাম্প যখন বলছে যুদ্ধ শেষ, আর তার সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেট বলছে এটা মাত্র শুরু, তখনই বুঝতে হবে ওয়াশিংটনের ভেতরের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমটা কতটা ফাটল ধরেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেন ইরান একা হয়েও এই অসম যুদ্ধের দাবার চালগুলো নিজের নিয়ন্ত্রণে রেখেছে। আচ্ছা, বিশ্লেষণে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ধরনের গভীর ভূরাজনৈতিক এবং সামরিক বিশ্লেষণ আপনার কাজে লাগে বা ভালো লাগে, তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চাপুন, যাতে পরের কোনো ভিডিও মিস না হয়। আর এই ভিডিওটা লাইক করুন, এতে আরও অনেক বেশি মানুষের কাছে এটি পৌঁছে যাবে। তো চলুন এবার মূল বিশ্লেষণে আমরা চলে যাই। এই ঘটনার শিকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 2500 বছর আগের এক মেদিন সাম্রাজ্যের ইতিহাসে। আমি যখন মধ্যপ্রাচ্যের এই মানচিত্রটা দেখি, তখন শুধু তেল বা গ্যাস দেখি না, আমি দেখি দুটি ভিন্ন সভ্যতার সংঘাতকে। ইরান বা আর্যদের ভূমি ঐতিহাসিকভাবেই নিজেদের আরবদের থেকে আলাদা এবং শ্রেষ্ঠ মনে করে এসেছে। তাদের ভাষা ফার্সি, তাদের সংস্কৃতি পার্সিয়ান। 7ম শতাব্দীতে ইসলাম আসার পরে তারা ধর্মগ্রহণ করলেও নিজেদের আদি পরিচয় ভুলে যায়নি বা হারায়নি। 16শ শতাব্দীতে শিয়া মতবাদকে রাষ্ট্রীয় ধর্ম করার পেছনেও ছিল একটি সূক্ষ্ম স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, যাতে তারা অটোম্যান সুন্নি সাম্রাজ্য থেকে নিজেদের স্বাতন্ত্রতা বজায় রাখতে পারে। বর্তমান সংঘাতের প্রেক্ষাপট তৈরি হয়েছে 1979 সালের ইসলামিক বিপ্লবের পরে। ইরান শুধু একটি দেশ নয়, তারা একটি আদর্শিক বিপ্লবের রপ্তানিকারক হয়ে ওঠে। এখান থেকে শুরু হয় আধুনিক শিয়া সুন্নি দ্বন্দ্বের রাজনৈতিক রূপ। বর্তমানে আমরা যাকে শিয়া ক্রিশ্চান বলছি, যা লেবানন থেকে শুরু করে ইরাক হয়ে ইরান পর্যন্ত বিস্তৃত, তা মূলত আমেরিকার জন্য মিলিটারি ব্যারিয়ার হিসেবে কাজ করছে। আমি যখন সাম্প্রতিক যুদ্ধের ডাটা বিশ্লেষণ করি, তখন দেখি ইরান তার এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নেটওয়ার্ককে এমনভাবে সাজিয়েছে যে আমেরিকায় যদি সরাসরি তেহরানে আঘাত করে, তবে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আগুন জ্বলে উঠবে। কিন্তু প্রশ্ন জাগতে পারে, ইরান এত শক্তিশালী হলে আরব দেশগুলো কেন তাকে সমর্থন দিচ্ছে না? এর উত্তর লুকিয়ে আছে ভূ রাজনৈতিক অবিশ্বাসে। সৌদি আরব বা ইউএই ইরানকে একটি রিজিওনাল হেজিমন বা আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি হিসেবে দেখে। তারা ভয় পায় যে ইরানের ইসলামিক বিপ্লব যদি তাদের রাষ্ট্রাংশে ছড়িয়ে পড়ে বা ঢুকে যায়, তবে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই আমরা দেখি ইরান যখন মার্কিন মিসাইল ঠেকিয়ে দিচ্ছে, তখন রিয়াদ বা আবুধাবি নীরব দর্শক হয়ে বসে আছে। তারা চায় আমেরিকা ইরানের ডানা ছেটে দিক, কিন্তু তারা নিজেরা এই আগুনে হাত পোড়াতে রাজি নয়। এবার আসি আসল সামরিক বিশ্লেষণে। গত কয়েকদিনে ডাউ জোন্স এবং নাসডাক এর যে ব্যাপক লাফ আমরা দেখেছি, তা কোনো অর্থনৈতিক উন্নতির ফল নয়, এটি মূলত একটি প্যানিক রিকভারি। ট্রাম্প যখন একে শর্ট টার্ম ওয়ার বা স্বল্পমেয়াদী সংঘাত বলছেন, তখন তিনি আসলে বাজারকে আশ্বস্ত করতে চাইছেন যে জ্বালানি তেলের দাম আর বাড়বে না। কিন্তু বাস্তবতা হলো, স্টেট অফ হরমুজ দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ করা হয়, আর সেখানে ইরানের নৌবাহিনী ছোট ছোট ড্রোন এবং মাইন দিয়ে যে অবরোধ তৈরি করেছে, তা ভাঙার ক্ষমতা বর্তমানে মার্কিন নৌবাহিনীর নেই। আমার বিশ্লেষণ বলছে আমেরিকা এখানে একটি হাইব্রিড ওয়ারফেয়ারের ফাঁদে পড়েছে। ইরানের কাছে হয়তো অত্যাধুনিক রাডার নেই, কিন্তু তাদের কাছে আছে অ্যাসিমেট্রিক্স ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল। তারা জানে একটি কয়েক মিলিয়ন ডলারের মার্কিন টমাহক মিসাইল ধ্বংস করতে কয়েক হাজার ডলারের ড্রোনই যথেষ্ট।
আমি যখন খবর পেলাম যে ১৭০ জন ইরানি স্কুল ছাত্রী মার্কিন মিসাইলে প্রাণ হারিয়েছে, তখন আমি নিশ্চিত হয়েছিলাম যে আমেরিকার ইন্টেলিজেন্স অপারেশন মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। এটি শুধু একটি মানবিক বিপর্যয় নয়, এটি একটি স্ট্র্যাটেজিক ব্ল্যান্ডার। ট্রাম্প এটি অস্বীকার করছেন কারণ তিনি জানেন আন্তর্জাতিক আদালতে এর দায়ভার নেয়ার মানেই হচ্ছে তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ। প্রতিরক্ষা কৌশল বিশেষজ্ঞ হিসেবে আমি বলবো, ইসরায়েল কেন এখন এক্সিট র্যাম্প খুঁজছে? কারণ তারা বুঝতে পেরেছে যে ইরানের প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ এবং হুতিরা তাদের ডোমেস্টিক সিকিউরিটি ধ্বংস করে দিচ্ছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে তারা এখন আর তেহরান দখলের স্বপ্ন দেখছে না, বরং চাইছে কিভাবে লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহর রকেট হামলা থামানো যায়। ওয়াশিংটন পোস্টের রিপোর্টেই একই ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েল বুঝতে পেরেছে যে এই যুদ্ধ যত লম্বা হবে তাদের অর্থনীতি তত বেশি ভেঙে পড়বে। তাদের কাছে স্মার্ট বোম আছে ঠিকই, কিন্তু সেই বোম ফেলবার মতন যথেষ্ট লক্ষ্যবস্তু ইরান তাদেরকে দিচ্ছে না। ইরান খেলছে হাইড অ্যান্ড সিক বা লুকোচুরি যুদ্ধ, যেখানে তাদের মাটির তলায় মিসাইল সিটিগুলো সম্পূর্ণ সুরক্ষিত। এখানে একটি গুরুত্বপূর্ণ টুইস্ট হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর নীরবতা। লিন্ডসে গ্রাহাম যখন ইউএইকে ধমক দেয়, তখন বুঝতে হবে আমেরিকার ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স কতটা নিচে নেমে গেছে। আরব দেশগুলো এখন আর আমেরিকার জন্য পিঠ এগিয়ে দিতে রাজি না। তারা দেখছে রাশিয়া এবং চীন পেছন থেকে ইরানকে সমর্থন দিচ্ছে। যদিও তারা প্রকাশ্যে সামনে আসছে না, কিন্তু তাদের সাইবার ওয়ারফেয়ার এবং স্যাটেলাইট ডেটা ইরানকে যুদ্ধের ময়দানে বড় সুবিধা দিচ্ছে। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি পারবে আরব দেশগুলোকে আবার নিজের জোটে ফেরাতে? নিচে কমেন্ট করুন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি। ইরানের দ্বিতীয় দাবার চালটি ছিল আরও চমৎকার। তারা আরব দেশগুলোকে প্রস্তাব দিয়েছে যে যদি তারা আমেরিকার ঘাঁটির জন্য নিজেদের জমি ব্যবহার করতে না দেয়, তবে ইরান তাদের জাহাজে কোনো হামলা করবে না। এটি একটি ক্লাসিক ডিভাইন অ্যান্ড রুল পলিসি। ইরান জানে যে সৌদি আরব বা ওমান যদি একবার নিরপেক্ষ অবস্থান নেয়, তবে আমেরিকার জন্য পারস্য উপসাগরে কোনো লজিস্টিক্স সাপোর্ট থাকবে না। আমেরিকার মিলিটারি অ্যালায়েন্স এখন তাসের ঘরের মতন ভেঙে পড়ার অপেক্ষায়। ট্রাম্পের ইগো তাকে হয়তো আরও বড় হামলার দিকে ঠেলে দিতে পারে, কিন্তু তার জেনারেলরা তাকে মনে করিয়ে দিচ্ছে যে ভিয়েতনাম এবং আফগানিস্তানের চাইতেও ইরান অনেক বেশি কঠিন প্রতিপক্ষ। বাংলায় একটা কথা আছে, অতি চালাকের গলায় দড়ি। আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে পঙ্গু করে দেবে, কিন্তু ইরান সেই নিষেধাজ্ঞার ভেতরে নিজেদের প্রতিরক্ষা শিল্পকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে আজ তারা রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে। এটি একটি বড় ডেটারেন্স স্ট্র্যাটেজি। ইরান প্রমাণ করেছে যে আধুনিক প্রযুক্তির চেয়েও কৌশলগত ধৈর্য অনেক বেশি কার্যকর হতে পারে। আজ আমেরিকা দিশেহারা, কারণ তারা বুঝতে পারছে না যে ইরানের পরবর্তী চাল কি হবে। তারা কি হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে, নাকি কোনো বড় মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেবে? এই অনিশ্চয়তাই ইরানের সবচেয়ে বড় অস্ত্র। আমার বিশ্লেষণে সামনে তিনটি সম্ভাব্য পরিস্থিতি দেখছি। প্রথমত, আমেরিকা নিজেকে বিজয়ী ঘোষণা করে ধীরে ধীরে সেনা সরিয়ে নেবে, যাকে আমরা ফেস সেভিং এক্সিট বলতে পারি। ট্রাম্প হয়তো টুইট করবে যে ইরানকে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়েছে, যদিও ভেতরে ভেতরে তারা পরাজয় মেনে নেবে। দ্বিতীয়ত, ইসরায়েল যদি মরিয়া হয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়, তবে আমরা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ দেখতে পাবো, যেখানে লেবানন, সিরিয়া এবং ইয়েমেন সরাসরি জড়িয়ে পড়বে। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। তৃতীয়ত এবং সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা হলো একটি দীর্ঘস্থায়ী ওয়ার অফ অ্যাট্রিশন বা ক্ষয়িষ্ণু যুদ্ধ, যেখানে কোনো বড় জয় আসবে না, কিন্তু দুই পক্ষই একে অপরকে দুর্বল করতে থাকবে। তবে এই পরিস্থিতিতে ইরান সুবিধাজনক অবস্থানে আছে, কারণ তারা একা লড়তে অভ্যস্ত। কিন্তু আমেরিকার জন্য সামনে নির্বাচন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলানো কঠিন হয়ে পড়বে। পরিশেষে আমি নেপোলিয়ন বোনাপার্টের একটি উক্তি মনে করিয়ে দিতে চাই, যুদ্ধক্ষেত্রে শক্তি নয় বরং মনোবলই শেষ কথা বলে। ইরানের মনোবল এবং তাদের হাজার বছরের ইতিহাস আজ তাদের পাশে দাঁড়িয়ে আছে। পুরো বিষয়টি এক লাইনে বললে, আমেরিকা এখন তার দম্ভ আর বাস্তবতার মাঝখানে আটকে গেছে। ইরান প্রমাণ করেছে যে সমরশক্তির চেয়েও ভৌগোলিক অবস্থান এবং জাতীয় ঐক্য সবচেয়ে বড় শক্তি। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।